দেখার চেষ্টা করি যে আমাদের দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে বর্তমানে অবস্থাটা কেমন, মানে কোন কোন অফিসগুলো জড়িত, তাহলে আমাদের আইনের ভিতরে যখন আমরা যাব আমাদের বুঝতে সুবিধা হবে। তো সংক্ষেপে আমরা সবাই জানি আমাদের দলিলগুলো বর্তমানে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের অধীনে যাবতীয় দলিলগুলো নিবন্ধিত হয়। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ অফিস আমরা বলতে পারি। এখন আইন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা উপশাখা আছে, এর মধ্যে হচ্ছে আমাদের নিবন্ধন অধিদপ্তর। তারা মূলত সরাসরি কন্ট্রোল করে দলিল নিবন্ধনের যাবতীয় কিছু। এই নিবন্ধন অধিদপ্তরের যে প্রধান কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, সংক্ষেপে আমরা তাকে বলতেছি যে IGR। তাহলে ইনি হচ্ছেন আমাদের নিবন্ধন অধিদপ্তরের প্রধান কর্মকর্তা। তাকে সহযোগিতা করার জন্য এডিশনাল আরো অনেকেই থাকেন। এখন সারা বাংলাদেশে আমাদের বর্তমানে 8টা বিভাগ আছে। তো ইনি কি করেন, ওনার কাজের চাপটা কমানোর জন্য সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে একজন করে ডিআইজিআর নিযুক্ত করে রাখছেন। মানে টোটাল বাংলাদেশটার মধ্যে 8টা বিভাগে আবার পৃথক 8জন ব্যক্তি দায়িত্বে আছে। তাহলে প্রথমে দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়, তার অধীনস্থ হচ্ছে আমাদের নিবন্ধন অধিদপ্তর। তো সেইখানের প্রধান হচ্ছেন IGR। উনি যতটা বিভাগ আছে প্রতিটা বিভাগের জন্য পৃথক 8জন ব্যক্তি নিযুক্ত করে রাখছেন। মানে যেমন ধরেন যে আমার রাজশাহী বিভাগে যদি কোনো দলিল সংক্রান্ত বিষয় ঘটে, তাহলে রাজশাহী বিভাগের যিনি দায়িত্ব আছেন উনি সেটা দেখবেন, রংপুর বিভাগ হইলে উনি দেখবেন, ঢাকা হইলে উনি দেখবেন, এইভাবে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে প্রতিটা জেলা শহরে একজন করে জেলা রেজিস্ট্রার আছেন, শুধুমাত্র আমাদের 3টে জেলা বাদ দিয়ে। কোনটা? ওই যে আমাদের পার্বত্য 3 জেলা আমরা বলি, খাগড়াছড়ি, বান্দরবন এবং হচ্ছে রাঙ্গামাটি। ওই 3 জেলার যেহেতু সেখানে সম্পত্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ভিন্ন, সেখানে এই ধারা প্রক্রিয়াটা নাই। আর প্রতিটা উপজেলায় কি আছে, আমাদের একজন করে সাব রেজিস্ট্রার আছেন। বর্তমানে এখন পর্যন্ত 497টা আমাদের সাব রেজিস্ট্রি অফিস আছে যার অধীনে দলিল নিবন্ধিত হয়। তাহলে এইটা জানলাম আমরা এক শব্দে বাংলাদেশের নিবন্ধন ব্যবস্থাটা কেমন। তাইলে সর্বনিম্ন স্তরে পাচ্ছি একজন সাব রেজিস্ট্রার, তার উপরে পাচ্ছি জেলা শহরে জেলা রেজিস্ট্রার, বিভাগীয় শহরে পাচ্ছি আমরা DIGR, আর কেন্দ্রীয় পর্যায়ে পাচ্ছি আমরা IGR। আর আমাদের সর্বোচ্চ দায়িত্বে আছে নিবন্ধন অধিদপ্তর, তার মধ্যে হচ্ছে আইন মন্ত্রণালয়। এটা এই জন্যই আমরা বলি, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে দলিল নিয়ে নানা প্রকার ঝামেলা হয়, তো তখন আপনি কার কাছে যাইতে পারবেন। তো এই হচ্ছে তাদের প্রক্রিয়া। এখন আসি আমরা একটা সাব রেজিস্ট্রেশন অফিসে সরকারিভাবে আসলে কারা কারা থাকেন, না হলে আমরা সেখানে গিয়ে টাউট বাটফারের মুখোমুখি হব। আমরা তাদেরকে সরকারি কর্মকর্তা মনে করে সময় এবং শ্রম দুটাই কিন্তু কি করব, নষ্ট করব। তো প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে একজন সাব রেজিস্ট্রার থাকেন, একজন থাকেন অফিস সহকারী, আর স্থায়ী মোহরার বলতে আপনি বলতে পারেন যে আসলে নকল নবিশ বলতে পারেন, কারণ নকল নবিশটা কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী না। তো স্থায়ীভাবে সরকারি কিছু কয়েকজন প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে 2জন 3জন করে সরকারি নকল নবিশ রেখেছে, যাদেরকে আমরা স্থায়ী মোহরার বলি। এটা ছাড়া অফিস সহায়ক থাকেন, পিয়ন থাকেন, আর পরিচ্ছন্ন কর্মী। এই হচ্ছে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জায়গা। এখন যারা দলিল লেখক আছেন, নর্মালি ইনারা কোনো সরকারি কর্মকর্তাও না, কর্মচারীও না, ইনারা জাস্ট দলিল রেজিস্ট্রেশনে হেল্প করেন। তো এইটার জন্য তাদের কিছু বিধিমালা আছে, নীতিমালা আছে, যে এই এর অধীনে হইলে আপনি দলিল লেখক লাইসেন্স পাবেন, দলিল লিখতে পারবেন, সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করতে পারবেন। আর নিবন্ধিত দলিলগুলোকে বালামে লেখার জন্য শুধুমাত্র আমরা জানি সরকারিভাবে একজন বা 2জন আছেন নকল নবিশ, কিন্তু এত দলিল তো আর বালামে করা সম্ভব না। তো এই জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এই যে নকল নবিশ। প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে যে অনেকজন বসে লিখতেছে, এরা সবাই যতটা দলিল লিখবে সেই অনুপাতে আনুপাতিক হারে, যেমন আমরা NNFI গুলা দলিলে দেই নকল নবিশদের জন্য, সেটা 2018 সালে যুক্ত করা হয়েছে। NNFI 36 টাকা করে প্রতি পাতা, ওই অনুযায়ী নকল নবিশটা পান। এদের কোনো সরকারি আর অন্য কোনো বেতন ভাতা নানা প্রকার কিছু আসে না। তো এই জন্য এরা বহুদিন ধরে আন্দোলন করতেছে যে এদের পদটাও যাতে কি করা হয়, নকল নবিশের পদও যাতে সরকারি করা হয়। এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থাটা। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের দলিল নিবন্ধনের সাথে কোন কোন আইনগুলো জড়িত, কি কি বালাম আছে, তাহলে আইনের ভিতরে গেলে আরো সহজ হবে।
দলিল নিবন্ধন রিলেটেড আমরা পাবো রেজিস্ট্রেশন আইন 1908 এবং সর্বশেষ এই আইনটা কিভাবে প্রয়োগ হবে যাবতীয় খুঁটিনাটি সহ আমরা জানি যে একটা বিধিমালা থাকে। সর্বশেষ 2014 সালে আমাদের একটা বিধিমালা জারি করা হয়েছে। আর যেহেতু একটা দলিল নিবন্ধন করতে আরো অনেক কিছুর প্রয়োজন পড়ে, এই জন্য 2014 সালে একটা ম্যানুয়ালও কিন্তু জারি করা আছে। জাস্ট 1 মিনিট। তাহলে আমরা যেটা পাইলাম, আমরা যদি ভালো করে আইনগতভাবে ব্যবস্থাগুলো বুঝতে চাই, এই তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে আইনটা, বিধিমালাটা এবং যাবতীয় আরো যত ফর্ম, নানা প্রকার নিয়ম কানুন আছে, এগুলো আমাদের নিবন্ধন ম্যানুয়াল অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। তো বাজারে আপনারা এটা মোটামুটি 500 টাকা দিয়ে পাবেন, যদিও সরকারিভাবে এটা পাবলিশড হয় না বাজারে, তারপরে বিভিন্ন লাইব্রেরির মধ্যে আপনি পাইতে পারেন নিবন্ধন ম্যানুয়াল 2014। ওইটা নিলে ওইটার ভিতরে আইন, বিধিমালা, সকল পরিপত্র আছে। অথবা আমরা এই ক্লাসের শেষে পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যারা পিডিএফ পড়তে চান সেখানে পিডিএফ পড়ে নেবেন। এখন আমরা যে প্রতিদিন দলিলগুলা রেজিস্ট্রেশন করি, এই দলিলগুলাকে ক্যাটাগরি ভাগ করা হয় 5টা ক্যাটাগরিতে। তাহলে যদি আমরা বলি, সাব রেজিস্ট্রেশন অফিসে 5 প্রকারের সরকারি বই আছে, যেগুলাকে প্রচলিত শব্দে আমরা বলি যে বালাম বই বা রেজিস্টার বই। তো টোটালে এই 5 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দলিল আসে আমাদের বালাম নাম্বার 1 মানে রেজিস্টার 1 বুক 1 এর মধ্যে। আর সবচেয়ে কম পরিমাণ হচ্ছে আমাদের বালাম 5-এ। তো এইটাই আমরা আগে আলোচনা করিনি। এটা হচ্ছে খামযুক্ত উইল। নর্মালি খুব রেয়ার ক্ষেত্রে বর্তমানে হয়, যেমন ধরেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি কিভাবে বন্টিত হবে আপনি কাগজের মধ্যে লিখে ওইটাকে একদম ভালো করে খাম দিয়ে আবদ্ধ করে খামের উপরে আপনার নাম, এবং আপনি মারা গেলে কে ওই যে দলিলটা নিয়ে আসবে তার নাম ঠিকানা সহ আপনি জমা করতে পারেন। তো এইটা বালাম 5-এর মধ্যে সিরিয়ালি জাস্ট সিরিয়াল নাম্বারটা লিখে রাখা হয়। তাহলে 5 নাম্বারটা নর্মালি কোনো কাজ নাই, তো এটা জাস্ট হচ্ছে খামযুক্ত উইল। আর 3 নাম্বারটা হচ্ছে যখন আপনি কোনো উইল বা ওসিয়তনামা আপনি করবেন, খোলা উইল যেগুলো আপনি চান যে নিবন্ধন করে যাবেন, তাহলে এটা 3 নাম্বার বইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করা হয়। এটাই হচ্ছে নিয়ম। এখন বাকি হচ্ছে আমাদের আর দুইটা। একটা হচ্ছে যে যদি আপনি কোনো দলিল যদি উপস্থাপন করতে, দলিল সাব রেজিস্ট্রেশন অফিসে দিলেন, সাব রেজিস্ট্রার নানা কারণে দলিলটা রেজিস্ট্রেশন করবে না, সে অস্বীকার করলো। এই যে সে অস্বীকার করবে, অস্বীকারের কারণটা তাকে লিখতে হয়। মাঝে মধ্যে আপনার দলিলটা সে কি করবে, আটক করে রাখবে। তো কেন সে আটক করলো, কি কারণ, কেন নিবন্ধন করবে না, এর যাবতীয় নিয়ম কানুন লেখার জন্য একটা রেজিস্টার আছে, যেটাকে আমরা 2 নম্বর রেজিস্টার বলি। আর এর বাইরে নানা প্রকার মুভেবল প্রপার্টি, যেমন শেয়ার সার্টিফিকেট, নানা প্রকার যে কোনো প্রকারের দলিল আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, যেগুলো অপশনাল। যেমন মুভেবল প্রপার্টি, আপনি গাড়ি কিনছেন, আপনি গাড়ি যেই কোনো একটা মোটরসাইকেল কিনছেন, বাস কিনছেন, আপনার মন চাইছে চুক্তিপত্রটা রেজিস্ট্রেশন করবেন, আপনি করতে পারেন। তো এইটাতে একটা বই রাখা হয়, 4 নাম্বার বই। তাহলে বাস্তব অর্থে আমরা প্রতিদিন যে বালামটার কাজে লাগে সেটা হচ্ছে 1 নাম্বারটা, যেখানে আমাদের ওসিয়তনামা এবং উইল ছাড়া যাবতীয় স্থাবর সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করা হয় প্রতিদিন। সাব রেজিস্ট্রেশন অফিসে যত দলিল সাবমিট হয় তার 98 ভাগ দলিলই যায় আমাদের 1 নাম্বার বইয়ে। তো এই জন্য বাকিগুলো যদি আপনি নাও জানেন আপনার কোনো সমস্যা নেই, 1 নাম্বার বইটা জানলেই হবে। যেমন আপনি বলেন যে ভাই আমি দলিল তল্লাশি দিব, তো আপনাকে যদি ফর্মটা দেয় ওইখানে আপনাকে লিখতে হয় যে কত নাম্বার বালাম আপনি তল্লাশি দিবেন, তাহলে 1 নাম্বার বালাম আমি তল্লাশি দিব। এখন এই 1 নাম্বার বালামে কি করতে পারবে, সবাই তল্লাশি দিতে পারবে, যে কোনো ব্যক্তি তার সার্টিফাইড কপি উঠাইতে পারবে, কোনো আইনগত বাধা নেই। পাবলিক ডকুমেন্ট, আপনার জমির দলিল আমি উঠাইতে পারবো, আমারটা আপনি উঠাইতে পারবেন। কিন্তু এই যে 5 নাম্বার ছিল, এটা সবাই পারবে না। এটা শুধু ওই যে যিনি উইলটা করেছেন অথবা মারা যাওয়ার পর যিনি দাবি করবেন উনি। এটা ছাড়া এই ওসিয়তের ক্ষেত্রেও যিনি ওসিয়তটা করেছেন অথবা যারা ওসিয়ত দাবি করতেছেন শুধু তারাই পাবে, তারাই দেখতে পারবে। আর এই অস্বীকারের ক্ষেত্রেও যারা ওইটার মধ্যে ডিসপিউটের মধ্যে আছে তারাই দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না।
তাহলে মূল কথা হচ্ছে শুধু 1 নম্বর বালাম সবার জন্য উন্মুক্ত, যে কেউ আবেদন করতে পারে, যে কেউ দেখতে পারে, যে কেউ সার্টিফাইড কপি পাইতে পারে সরকার নির্ধারিত ফি দিয়ে। ওই জন্য এটাকে আমরা বলি যে আমাদের প্রচলিত সাক্ষ্য আইন আছে বাংলাদেশে একটা, এটা হচ্ছে একটা সরকারি দলিল। ব্যক্তিগত সম্পত্তির জিনিস যখন আপনি সরকারের কাছে জমা করবেন ওটা সরকারি দলিল হয়ে যায়। এখন এই যে আমাদের আপনি বালামগুলা তল্লাশি দিবেন, নর্মালি দেখবেন যে বাজারে প্রচলিত যে কোনো বই, আপনি যদি 20 টাকারও একটা বই কিনেন, বইটার একটা সূচিপত্র পান, সেখানে লেখা থাকে কোন বিষয়টা কত নাম্বার পেজে আছে। তো এই জন্য যেটা করা হয়, এই যে 1 নম্বর বইয়ে এত দলিল লেখা হচ্ছে, আমরা এগুলো খুঁজে পাবো কিভাবে? তো এই জন্য তারা বলে যে 1 নম্বর বইয়ের আপনি 2টা সূচি বই তৈরি করবেন, মানে ইন্ডেক্স তৈরি করবেন। একটার মধ্যে আপনি দাতা গ্রহীতা, কে জমি বিক্রি করতেছে, কে কিনতেছে, তার নাম ঠিকানা দিয়ে আপনি তৈরি করেন। আর একটা হচ্ছে নির্দিষ্ট মৌজা ভিত্তিক তৈরি করবেন, যে কোন মৌজার কোন দাগের জমিগুলো বিক্রি হচ্ছে। তো এই জন্য আমরা যখন সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার পরে তল্লাশি দেই, নর্মালি আমরা 1 নম্বর সূচিটাই তল্লাশি দেই যেখানে দাতা গ্রহীতার নাম থাকে। তো যেহেতু আমরা পাকিস্তান আমলে ছিলাম, ম্যাক্সিমাম পুরাতন দলিলগুলার যেই আপনি সূচি বই ইন্ডেক্স যদি দেখেন, বিভিন্ন অঞ্চলে ইংরেজিতে তৈরি, আবার কোথাও এমন বাংলায় তৈরি যেটা আপনার পক্ষে পড়া সম্ভব না। তো এই জন্য যদি আপনি দলিল প্রথম সূচি বই তল্লাশি করে নাও পান, আপনার উচিত নির্দিষ্ট দাগ নাম্বার ভিত্তিকটা তল্লাশি দেওয়া। কারণ দাগ না, আপনার অঞ্চলে দাগ নাম্বার একটাই হবে, আপনার মৌজার 1 নম্বরই দাগ হবে বা 10 নম্বর হবে, 20টা তো আর দাগ হবে না। তো ওই যেই দাগ নাম্বারের সম্পত্তি আপনি তল্লাশি দিতে চাচ্ছেন, তাহলে দাগ নাম্বার হিসাবে আপনাকে যাইতে হবে। এখন এখানে একটা কথা আছে যে আপনি যখন তল্লাশিটা দিবেন, আপনি যদি আবেদন করেন আপনি সূচি তল্লাশি দিবেন, এইটার ফি, সূচি তল্লাশি দিয়ে ওই ফি দিয়ে দাগ নাম্বার হিসেবে তল্লাশি দিতে পারবেন না। তো এই জন্য আপনি 2টাই একসাথে আবেদন করবেন, ফি আপনার ডবল যাক, যে যাতে 2টা বই আপনার সামনে থাকে, যাতে আপনি জিনিসগুলা পান। তো এই 2 পাতা ছিল আমাদের মোটামুটি বাস্তব অর্থে আমাদের সাব রেজিস্ট্রেশন অফিসের অবস্থা এবং তল্লাশি জিনিসটা।